সো আমরা যেখানে ছিলাম যে আমাদের ফার্স্ট ক্লাস টেস্টের জন্য আমরা দেখছিলাম যে আমাদের আসলে কি কি টপিক গুলো আছে, সেখানে আমি শেয়ার করছিলাম। তো সেখানে আমরা হচ্ছে কি আমি আবার একটু প্রথম থেকেই যাই। তো আমাদের এটার জন্য হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টারটা 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর উপরে। সো এই চ্যাপ্টারের জন্য আমি একটা স্লাইডও শেয়ার করি, প্লাস হচ্ছে এটার জন্য বইটা রেফারেন্স হিসাবে বইটাও তো আছে, প্লাস হচ্ছে স্লাইডটাও শেয়ার করি। তো বই আমাদের প্রথম যেটা আমরা স্টাডি করেছিলাম, দ্যাট ইজ হোয়াট ইজ ইকোনমিক্স অল অ্যাবাউট, দ্যাট মিন্স দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স এন্ড স্কারসিটি, দেন just go to the branches of economics, and in broad sense আপনারা জানবেন হচ্ছে what are the difference between microeconomics and macroeconomics, that's it. তো মাইক্রো ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সটা জানার জন্য বেটার অপশন হচ্ছে গিয়ে আপনার ইয়াতে যাওয়া, সেটা হচ্ছে আমি এটার জন্য আমি বলবো গুগলেও দেখতে, গুগলে দেখবেন যে খুব সুন্দরভাবে ওরা ডিফারেন্স গুলো দিয়ে থাকে, তো আপনার জন্য ইজি হবে স্টাডি করতে। এই হচ্ছে বিষয়, ওখানে টেবিল অফ ফর্মে দেওয়া থাকে, তো আপনার যদি মনে হয় ওখান থেকে দেখে আপনি স্টাডি করে নেবেন, আপনি সেটাও করতে পারেন। ওকে, দেন আপনার যেটা নেক্সট আমরা যেটা পড়েছিলাম যে এখানে টাইমিং ছিল, কিন্তু এই অ্যারাগোনা নিয়ে আপনার কোনো দরকার নেই। এখানে হচ্ছে কি টাইমিং গুলো আপনি আপনার মতো করে রেখে দেবেন। মানে আমার কথা হচ্ছে গিয়ে যে আমার কথা হচ্ছে এখানে আপনি কোনোভাবেই মানে এই যে কেনশিয়ান ইকোনমিক্স বলেন বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের স্টাডি করা দরকার নেই। মানে ব্রাঞ্চেসটা পড়লেই হবে, শুধু মাইক্রো ম্যাক্রো সম্পর্কে জানলে হবে, বাকিগুলো জাস্ট গো থ্রু করে যাবেন। এটা টাইম ফ্রেম নিয়ে কথা বলেছে। ওকে, দেন আমরা পড়েছিলাম হচ্ছে ইকোনমিক সিস্টেম, যে আমরা যে ইকোনমিতে থাকি এটা সিস্টেমটা আসলে কিরকম। ইকোনমিক সিস্টেমে আমরা 3 ধরনের ইকোনমিক সিস্টেম সম্পর্কে পড়েছিলাম, মার্কেট, মিক্সড এন্ড প্ল্যান্ড ইকোনমি। এটা নিয়ে স্টাডি করবেন, মানে ডেফিনেশনটা পড়বেন, এবং অবশ্যই ডেফিনেশনটা উইকিপিডিয়া থেকে আমরা নিব। দেন হচ্ছে 10 প্রিন্সিপাল। 10 প্রিন্সিপালটা যেটা আমরা করতাম, 10 প্রিন্সিপাল গুলো হুবহু মেমোরাইজ করতাম, মানে যে প্রিন্সিপাল গুলো যে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, or rational people think at the margin, or society faces short term trade-off between inflation and unemployment, এইভাবে প্রিন্সিপাল গুলো মেমোরাইজ করবেন। দেন প্রথম যে 4টা প্রিন্সিপাল আছে, এই 4টা প্রিন্সিপালটা এলাবোরেটলি বুঝতে হবে। মানে আমি বলেছি যে আমার কোর্সে যদি মেমোরাইজেশন করতে আমি সেটা বলেই দেবো, যেমন আমি বলছিলাম যে 10 প্রিন্সিপাল গুলো মেমোরাইজ করতে হবে, এখানে কোনো বানিয়ে লেখার স্কোপ নেই। বাট আপনি যখন হচ্ছে গিয়ে এই যে প্রথম 4টা প্রিন্সিপাল পড়তেন, এখানে হচ্ছে গিয়ে আপনাকে লিখতে হবে। লেখাটা হচ্ছে এইভাবে করবেন যে ওই প্রিন্সিপালটা দিয়ে, লাইক আমি হয়তো আপনাকে এক্সপ্লেন করতে বলেছি পিপল ফেস ট্রেড অফ, তো এটা এক্সপ্লেন করতে বলেছি, এই এক্সপ্লেনেশনটা আপনি নিজের ভাষায় লিখবেন। অর্থাৎ নিজে আপনি পিপল ফেস ট্রেড অফ বলতে কি বুঝেন, এরকম 2-3টা লাইনে লিখবেন, লেখার পর 2-3টা সেন্টেন্স হতে পারে, 10-12টা সেন্টেন্স হতে পারে, ইটস আপ টু ইউ। আপনি লিখবেন, লেখার পর দুইটা এক্সাম্পল দিবেন, এবং এক্সাম্পল গুলো হচ্ছে রিয়েল লাইফ থেকে দিলে আমি বেশি খুশি হই। তারপরেও যদি মনে হয় যে না আমি বই থেকে দিব বা স্লাইডেও আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, এখান থেকে দিব, সেখান থেকেও দিতে পারি, টোটালি আপ টু ইউ। ওকে, দেন আমরা চলে যাবো হচ্ছে হাউ পিপল, দেন আমাদের আরো 3টা প্রিন্সিপাল ছিল, হাউ পিপল ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো জাস্ট মানে প্রিন্সিপাল গুলো মনে রাখবো, এগুলো থেকে কি বুঝতে হবে, ঠিক আছে। এটা প্রিন্সিপাল থেকে হাইয়েস্ট আমি কোশ্চেন করলে হয়তো এরকম প্রশ্ন করে যে হু আর রেশনাল পিপল, অর হোয়াট ইজ ইনফ্লেশন, অর হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, এরকম, এর বাইরে কোনো প্রশ্ন করি না। তো দ্যাটস ফ্রম চ্যাপ্টার 1। স্লাইডটা দেখালাম, কিন্তু স্লাইডটা যেটা হয় যে এই স্লাইডে আমার হচ্ছে গিয়ে আপনার সবকিছু দেওয়া আছে। তারপর যদি মনে হয় যে না আমি স্লাইড পড়বো না, অবশ্যই আমি বই সাজেস্ট করি, বইও কিন্তু আমার প্রত্যেকটা প্রিন্সিপাল এলাবোরেটলি এক্সপ্লেন করা আছে। এবং এই যে এফিসিয়েন্সি, ইকুইটি কি, রেশনাল পিপল কি, মার্জিনাল চেঞ্জ কি, ইনসেনটিভ কি, এই যে ছোট ছোট যে বিষয়গুলো যেগুলো আমি ক্লাসে হয়তো বলেছি, এগুলো ডেফিনেশন দেখবেন এখানে কিন্তু বইয়ে দেওয়া আছে, সো এখান থেকে পড়ে নিলেই হবে। এরপর আমরা মুভ করেছিলাম হচ্ছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 এর জন্য আবার আমরা কোনো কিন্তু স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করি না, আমি বলি যে চ্যাপ্টার 2 টা আমি পুরোটি বই থেকে পড়ি। চ্যাপ্টার 2 টাও ইন্টারেস্টিং, থিংকিং লাইক অ্যান ইকোনমিস্ট, আমরা একজন ইকোনমিস্টের মতো চিন্তা ভাবনা করা শুরু করব। তো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে একটা ডায়াগ্রাম পড়েছিলাম, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি যে এই কোশ্চেনটা আমি দিবই, এই ব্যাপারে কোনো প্রকার কোনো ডাউট নেই আমার। তো সার্কুলার ফ্লো ডায়াগ্রামে যখন আমরা স্টাডি করব, তখন হচ্ছে এখানে আমরা যেটা হবে যে আমরা এখান থেকে যেটা সরি এখান থেকে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে যে how a circular diagram works, how household and firms interact to each other in this diagram, then how a dollar flows from household to firms, or how goods and services flows from household to firms। এই বিষয়গুলো এমন ছোট ছোট অনেকগুলো বিষয়ে
কোশ্চেন কিন্তু আমাকে এখানে করা হবে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এই পোর্শনটা থেকে পাবো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে যদি আমি প্রশ্ন করি, এটা কিভাবে ম্যাডাম লিখবেন বা স্যার লিখবেন? এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই একই কথা, ডায়াগ্রাম যেটা আছে, আমার যে ছবিটা যেটা আছে, এটা অবশ্যই ইন্ডিকেশন ঠিক থাকতে হবে, অবশ্যই নেমস গুলো ঠিক থাকবে। এগুলো তো আর আপনি বানিয়ে লিখতে পারবেন না। এখন হ্যাঁ, চেঞ্জেস হতে পারে। হাউস হোল্ড না লিখে আপনি ইন্ডিভিজুয়াল লিখলেন, সেটাও একসেপ্টেবল। বা হাউস হোল্ড না লিখে আপনি হয়তো হাউস হোল্ড না লিখে আপনি হয়তো লিখলেন হচ্ছে গিয়ে কনজিউমার, সেটাও একসেপ্টেবল। কিন্তু হাউস হোল্ড না লিখে আপনি লিখলেন যে আমি অভিজিৎ, তাহলে হইলো না। তো ফিগারটা ঠিকমতো ড্র করতে হবে, এটা মেমোরাইজেশন একটা জায়গা আছে, বাট এক্সপ্লানেশনটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন। এক্সপ্লানেশনের জন্য আমি এখানে বলি নাই যে এক্সপ্লানেশনটা আপনি হচ্ছেন গিয়ে বইয়েরটা মেমোরাইজ করেন। এটা হচ্ছে হাউস হোল্ড দিয়ে স্টার্ট করবে এবং ছোট ছোট জিনিসগুলো মনে রাখবো, যে হোয়াট ইজ ফ্যাক্টরস অফ রিডাকশন, ল্যান্ড লেবার ক্যাপিটাল কি, কিভাবে কোথা থেকে ফ্লো হচ্ছে, কাদের কাছে ল্যান্ড লেবার ক্যাপিটাল থাকে, এভাবে করে নিজে নিজে সেন্টেন্স কনস্ট্রাকশন করে আগাতে থাকবেন, দেখবেন যে এক্সপ্লানেশনটা হয়ে গেছে। এবং সার্কুলার ফ্লো ডায়াগ্রামে একই কথা, এক্সপ্লানেশনের জন্য আমরা কখনোই ইয়াতে যাব না, মানে মেমোরাইজেশনে যাব না। এবার আসি এরপরে পরে যে টার্মটা আমরা পড়েছিলাম, দ্যাট ইজ দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আমরা এটার জন্য লাস্ট ক্লাসে ছবিও এঁকেছি, যে ছবি আমার সাথে শেয়ারও করেছেন। তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আমরা দেখেছি, it's a graph which shows the combination of output using the same level of using the same amount of input. তো এদের যে আউটপুটের আমি কম্বিনেশন দেখছিলাম, এটা দিয়ে আমরা পিপিএফ টা ড্র করলাম। আমরা দেখলাম যে পিপিএফ এর এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করলে we have to give up some products to produce more of another product. For example, here there is a two product, computer and car. When I want to move from A to B point, I have to give up 200 units of computer production to produce more 100 units of car. So this is PPF, which means production possibility frontier. তো পিপিএফ এ যেটা হয় যে প্রত্যেকটা পয়েন্টে আমার অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে, মানে যে আমাদের যে গিভ আপ করতে পারছে সেই বিষয়টা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতে পারে। তো এই এতটুকুই পড়েছিলাম। এরপরে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের শেষের দিকে আছে, এই চ্যাপ্টারের এই যে এক পেজ পরে আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। বাট এইটা ডিফারেন্সটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসি, ওই যে ব্রাঞ্চেসটা যখন পড়ি ইকোনমিক্স ওখানেই পড়ে আসি। তো ওখান থেকেও পড়তে পারেন, বা আমি এটার জন্য সাজেস্ট করেছিলাম যে অনলাইনে এটা একটু নিয়ে আমরা সার্চ করবো, গুগলে সার্চ করবো, তাহলে আর একটু বেটার অ্যান্সার পাবো। আচ্ছা, লিখন অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, বলেন স্যার। হ্যাঁ ম্যাম, হুম ম্যাম বলছিলাম আর কি, আমাদের তো এই সেমিস্টারে 4টা কোর্স, হুম কিন্তু আসলে সবগুলা সাবজেক্ট থেকে আপনার সাবজেক্টটা নিয়ে আমার একটু বেশি টেনশন লাগতেছে, মনে হয় যে একটু বেশি কঠিন হয়ে যাবে পরীক্ষা, হুম এমন লাগতেছে আর কি। ওহো, আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আমি কোশ্চেন কিভাবে করব সেটাও বলছি। আমি একটু কোশ্চেন সেট বেশি করি, এটা বলেই দিই। আপনাদের দেখা যাবে যে ক্লাসে হয়তো 3-4টা সেট আমি কোশ্চেন করে রাখবো, করে রাখবো না, করেছি। আমিও একমত। হ্যাঁ অবশ্যই, নন ডিপার্টমেন্টাল কোর্স হিসেবে একটু চিন্তা করার বিষয় আছে। তো দুই একটা এক্সাম দিলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার যেটা করণীয়, আমি যে বিষয়গুলো পড়াচ্ছি বিষয়গুলো না একটু নিজে চিন্তা করবো, যেটাকে আমার লাইফে ঘটে। আমি কি রেশনাল পিপল, বা আমি কি সার্কুলার ফ্লো ডায়াগ্রামে থাকি, বা আমি কি আসলে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স বুঝি, আমার অ্যাক্টিভিটিস কি মাইক্রো, তাহলে আমার ফ্যামিলি অ্যাক্টিভিটিস কি ম্যাক্রো, এভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সেখান থেকে অ্যান্সার করতে পারেন। আর আমি যে বলেছিলাম, আমার কাছে আমি এই পর্যন্ত দেখেছি টেক্সটাইলের স্টুডেন্টরা খুব স্মার্ট, তারা খুব সুন্দর করে অ্যান্সার করে, মানে ওই যে বলেছি নিজের করে লিখতে, নিজের মতো করে লিখতে, নিজের মতো করে খুব সুন্দর করে তারা লিখতে পারে, ওই জন্যই বলেছি, এটা আমার প্রিভিয়াস অবজারভেশন। আর কোশ্চেন আমি যদি ফাইনালে মানে সরি ক্লাস টেস্টে কোশ্চেনের কথা জিজ্ঞাসা করেন, আমি তো বললাম ইনস্ট্যান্ট আপলোড করবো, সেখান থেকে অ্যান্সার করবেন। তবে ক্লাস টেস্টে কোশ্চেন আমি যেটা করেছি, এক সেট কোশ্চেন করেছি, যেটা সেটা এরকম আছে যে একটা ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে, এন্ড হচ্ছে কি কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো অ্যান্সার করবেন। এখন ব্রড কোর্স, এবং আমি এটাও এক্সেস দিয়েছি যে আপনার অ্যান্সার কিভাবে করবেন, কোন ফর্মে করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা কোশ্চেন পাওয়ার পরে খাতায় লিখে সেই ছবি তুলে সেটাও আমার গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিতে পারেন,
অথবা হচ্ছে কি যদি মনে করেন যে না আপনি হচ্ছেন গিয়ে একটা ওয়ার্ড ফাইলে লিখবেন সেটাও করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন গুগল ডকুমেন্টস এবং অনলাইনে করবেন সেটাও দিতে পারেন। তবে সাপোজ আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে প্রশ্ন করেছি, ওই ছবিটা ম্যাম আঁকতে আমার হবে। ম্যাম আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে কি ম্যাম আপনি মানে পরীক্ষাটা যে নিবেন সেটা কিভাবে নেবেন ম্যাম? আমি লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি কিভাবে পরীক্ষাটা নিব। আমি যে গুগল ক্লাসরুমে নিব, কোথা থেকে অ্যাসাইনমেন্ট আপলোড করব, ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট সেটআপ, এটা লাস্ট ক্লাসে অনেকক্ষণ এটা নিয়ে আলোচনাই করেছি, এবং কিভাবে ফাইল আপলোড করতে হবে সেগুলোও দেখিয়ে দিয়েছি, যেভাবে ফাইল আপনারা যদিও জানেন। তারপর আমি এটা করেছি। তারপরে যদি মনে হয় যে জানেন না, প্রথম ক্লাসটা আমার একটু দেখতে পারেন। প্রথম ক্লাসে আমি গুগল ক্লাসরুম নিয়ে একটা বেসিক ওরিয়েন্টেশন দিয়েছি, যে গুগল ক্লাসরুমে আমি কি কি পারপাসে, সেটাও দেখতে পারেন। আর লাস্ট ক্লাসে একটা দেওয়া আছে, আমি বলেছি। তো আমি গুগল ক্লাসরুম থেকেই দিব, এবং ওই যে আপনাদের যেহেতু টুইসডে ক্লাস হচ্ছে 1:30টা থেকে, আমি ধরে নিচ্ছি আমার ক্লাস ধরেন সাপোজ শুরু হলো 2টায়, ধরলাম 2টায় শুরু হলো, তাহলে 2টার সময় আপনি আপনার গুগল ক্লাসরুমে চলে যাবেন। ওখানে দেখবেন যে আমি আপনাকে অলরেডি আপনার নামে একটা কোশ্চেন অ্যাসাইন করা আছে, আপনি কোশ্চেনটা ওপেন করলেন, করার পরে হচ্ছে ওই যে বললাম যে আপনি খাতায় লিখলেন না ওয়ার্ড ফাইলে লিখলেন, এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এবং আপনি হচ্ছেন গিয়ে যখন ওয়ার্ড ফাইলে লিখবেন, এখানে একটা সাজেশন দিব, ওয়ার্ড ফাইলে যদি লেখেন এবং সেখানে যদি রিলেভেন্ট কোনো গ্রাফ থাকে, সেই গ্রাফটা হচ্ছে গিয়ে আপনি যেটা করবেন যে যদি ওয়ার্ড ফাইলে লিখছেন, আপনার পক্ষে যদি পসিবল হয় ওখানে গ্রাফটা ড্র করা আপনি করলেন, অথবা যদি মনে করেন যে খাতায় এঁকে ওই ছবিটা তুলে নিয়ে সেখানে পেস্ট করে দিবেন, মানে যে পিডিএফটা ছিল পিডিএফ ইমেজটা আপনি পেস্ট করে দিবেন, আপনি সেটাও করতে পারেন। অথবা যদি মনে করেন যে আপনি নিজেই ড্র করতে পারেন, সেভাবে দিলেন, তাহলে তো হলো। যেমন আমরা ক্লাসে ড্র করি, আমি ড্র করি, এরকমও করা যায় অনেক কিছু। কিন্তু এটা কখনো করবেন না যে আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম চেয়েছি, গুগল থেকে একটা ছবি এনে কাট কপি পেস্ট করে দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমি একসেপ্ট করবো না। সো ওইটাই বলছি, অ্যান্সার কোন ফর্মে দিবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তবে এমসিকিউ আমি কোশ্চেন করবো না, এখনই বলে দিচ্ছি। শর্ট কোশ্চেন থাকবে আর একটা সেমি ব্রড কোশ্চেন থাকবে। এক ভার্সিটি শুধু করে আমরা অন্য ভার্সিটিতে তো আমরা হিসেবে চাই না, ব্যাকে মিলে একসাথে ইয়ে করে কি তো ব্যাক হিসেবে। ওকে, লিখন এখনো হ্যান্ড রেজ করে আছেন। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, আসলে হচ্ছে যে যে আপনি যে প্রশ্নটা দিবেন ওইটার হচ্ছে আমরা উত্তরগুলো যদি খাতায় লিখে পিডিএফ করে একটা ফাইল হিসাবে সাবমিট করি, মানে ওইভাবে না? কোনো সমস্যা নেই, হ্যাঁ আমি তো সেটাই বলছি। আর যারা আপনি ওয়ার্ড ফাইলে করবে আপনি তারা ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে দিবেন, মানে আমার এখানে কোনো ইয়া নাই, মানে ওটাকে অ্যালার্জি নেই যে না আপনি ওয়ার্ড ফাইলে দিলে হবে না, ওই পিডিএফ এ দিতে হবে না, এরকম কিছু বলি না। এটা আপনার যেটা ইজি হয়, যার জন্য ওয়ার্ড ফাইলে ইজি সে ওয়ার্ড ফাইলে দিবে, যার জন্য পিডিএফ এ ইজি সে পিডিএফ এ দিবে, যার জন্য কোনো কিছুতে ইজি না সে ইমেজ তুলে ইমেজ দিবে। ইমেজ ওই কি একটা স্ক্যানার পাওয়া যায় না প্লে স্টোরে, যেটা নামায় নেন আপনারা, ওটা দিয়ে ছবি তুলে মার্চ করে আপনি দিয়ে দিলেন, তাতেও হবে, তাতেও আমি একসেপ্ট করব। ধন্যবাদ, আপনি ইজি করে দিয়েছেন। আচ্ছা, সো এইভাবে হচ্ছে দিতে হবে, মানে আমার এখানে কোনো অ্যালার্জি নেই, কিন্তু কথা হচ্ছে কি অ্যানসারটা আপনার জেনুইন হতে হবে, এখানে কোনো প্ল্যাগারিজম হবে না। এবং এটা বুঝতেই পারছেন এটা ওপেন বুক এক্সাম হবে, সো কোশ্চেনটা আমি ওপেন বুকের মতো করেই করবো, যেটা আপনার আইডিয়া থাকলেই একমাত্র আপনি অ্যানসার করতে পারেন, আদারওয়াইজ আপনি অ্যানসার করতে পারবেন না। ম্যাম তো কোশ্চেন কয়টা থাকবে? এখনো টাইম কোশ্চেন কতক্ষণ করি নাই, থাকবে? কোশ্চেনে এখনো করি নাই, কোশ্চেনের উপর অবশ্যই টাইমিং লেখা থাকবে, এবং কোশ্চেনে যে টাইমিং থাকবে তার থেকে আরো 15 মিনিটস বাড়িয়ে আমি গুগল ক্লাসরুমে সাবমিশনে টাইম দিব, বিকজ ওই 15 মিনিটস থাকবে আপনার কোশ্চেন মানে আপনার অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করার জন্য। কোশ্চেন এখনো প্রপারলি মেক করি না, একটা ব্রড কোশ্চেন দিয়ে রেখেছে, শর্ট কোশ্চেন গুলো কয়টা দিব এটা এখনো ঠিক করিনি, 15 মার্কসের ম্যাডাম, নিব না 20 নিব, আগের ক্লাসের ভিডিওগুলো কোথায় আপলোড করা আছে? গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল আছে ম্যামের, লিংক দেওয়া আছে, দিয়ে দিব, না হলে ওখানে জয়েন করে নিশ্চয় দেখি ওখানে আছে। আচ্ছা, যাদের হচ্ছে কি এই যে আমি একটু বলি, এটা খুব কমন একটা কোশ্চেন আপনাদের কাছে আমি পাই, ম্যাডাম আমি রেকর্ডেড ভার্সন গুলো কই পাবো? এটার জন্য আমার একটা সুন্দর সাজেশন আছে। আমি যেটা জানি যে ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন অন করে রাখা যায়, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হয়, বা অত ডিটেল জানা দরকার নেই, কোনো একটা ভাবে কেমনে যে নোটিফিকেশন অন করা যায়। আপনি কাইন্ডলি ম্যাম এখন আর আসে না তেমন একটা, আগে আসতো, এখন ওই সাবস্ক্রিপশন যাদের বেশি ওই মানে আর বেল বাজে না। আসে আসে আসে
আমার কাছে আমার তো তো আসে না। আমার তো সাবস্ক্রাইবার অত বেশি না, সো আপনার বেল আইকন প্রেস করে রাখলে আপনি দেখা যাবে যে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড দেব, আপনি যেই মেইল থেকে ওপেন করেছেন সেই মেইলে একটা চলে যাবে। সো আপনি যখনই দেখবেন যে আমি আপলোড করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, একটা আলাদা আমার প্লেলিস্টই আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওইটাতে যখনই আপনি দেখবেন যে এরকম একটা মেইল আপনি পাচ্ছেন, ওখানে আমি নতুন ভিডিও আপলোড করেছি, ওখানে লিংকে সরাসরি চলে গেলাম। তো যাদের এই প্রবলেমটা, যে আমার বেটার হচ্ছে, অনেকে আছেন যে যারা সাবস্ক্রাইব করতে চান, আমার কথা হচ্ছে না করলে কোনো সমস্যা না, কিন্তু সাবস্ক্রাইব করলে সুবিধা এই জায়গায় যে নোটিফিকেশন অন করে রাখা যায়, সো তখনই আমি যেটা করছি আপনার কাছে নোটিফিকেশন এটি, তো ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে কি চ্যাপ্টার 4 দিয়ে। আমি আগে একটু বই দেখাবো। চ্যাপ্টার 4 এর জাস্ট প্রথম দুটো টপিক আমাদের হচ্ছে গিয়ে নেক্সট মিড টার্ম হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট থাকবে, এবং এই চ্যাপ্টার 4 আমাকে যদি বলেন যে ম্যাডাম মিড টার্ম থেকে একটা চ্যাপ্টার আপনি চুজ করেন যে চ্যাপ্টারের উপরে আপনি পুরো কোর্স নিয়ে নিতে পারবেন, আমি বলবো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের উপর পড়তে গেলে আমরা হচ্ছে গিয়ে পুরো একটা কোর্স করে আসছি। আমি আমার ইউনিভার্সিটি লাইফে পুরো একটা কোর্সই করেছি ডিমান্ড সাপ্লাই মার্কেটের উপরে। তো এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এলাবোরেটলি অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু বোঝার আছে, তো আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আর আমার ওয়ান অফ মাই ফেভারিট চ্যাপ্টার, ম্যাম এটা কি চ্যাপ্টার 4? হ্যাঁ, এটা চ্যাপ্টার 4। আমরা এখন আজকে চ্যাপ্টার 4 শুরু করছি। চ্যাপ্টার 4 এ যেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্ট তো চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 4 এর মার্কেট এবং ডিমান্ডের ল অফ ডিমান্ড পর্যন্ত থাকবে। তো এটুকু আজকে আমি শেষ করব। তো চ্যাপ্টার 4 আমার পড়াতেও ভালো লাগে। আজকে আমার হচ্ছে লিটারালি ঘুম পাচ্ছে, সকাল থেকে ক্লাস নিচ্ছি তো টায়ার্ড হয়ে গেছে, প্রচুর ঘুম পাচ্ছে। অথচ আমি যখনই চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমি টেক্সটাইলে চ্যাপ্টার 4 এর ক্লাস নিব, আমি চিন্তা করলাম ঘুম বাদ আমার আজকে ক্লাস নিতে হবে। ম্যাম এইটা হচ্ছে ওই যে অপরচুনিটি কস্টের মতো না ম্যাম? হ্যাঁ, অনেকটা অপরচুনিটি কষ্টের মতো, মানে এই ক্লাস করিয়ে আমি যে মজাটা পাবো, মানে আমার যে আনন্দটা লাগবে, এটা আমি ঘুমিয়ে অত আনন্দ পাবো না, পেতাম না, বা ক্লাসটা রিশিডিউল করে আমি আমার এই বেনিফিটস আসতো না। আমার আজকে ক্লাসটা নিতেই হবে, মানে আমাকে যদি বলেন কিছু স্পেসিফিক কিছু ক্লাস থেকে যেগুলো আমি করাইতে খুব ভালোবাসি, পড়াতে টপিক থেকে যেগুলো পড়াতে ভালোবাসি, দিস ইজ ওয়ান অফ দ্যাট। তো এই চ্যাপ্টারে আমরা আসলে কি পড়বো, একটা খুব ইকোনমিক্স এর খুব বেসিক টার্ম গুলো সম্পর্কে এত এলাবোরেটলি আপনি আইডিয়া পাবেন। প্রথমেই হচ্ছে গিয়ে আপনি মার্কেট সম্পর্কে জানবেন, যে মার্কেটটা কি, বা হচ্ছে গিয়ে মার্কেটে আসলে কি ঘটছে। তারপর আপনি জানবেন এখানে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার আমি মার্কেটটাকে ক্লাসিফিকেশন করব। তারপর আমরা ডিমান্ড সম্পর্কে জানবো, মার্কেটে দুইটা ফোর্স কাজ করে, ওয়ান ইজ ডিমান্ড, অ্যানাদার ওয়ান ইজ সাপ্লাই। যে হাউসহোল্ড আর ফার্মের মতো, হাউসহোল্ড ডিমান্ড করে আর ফার্ম হচ্ছে সাপ্লাই করে। আবার কোনো মার্কেটে যে হাউসহোল্ড হচ্ছে গিয়ে সাপ্লাই করে, ফার্ম হচ্ছে গিয়ে ডিমান্ড করে। তো এই ডিমান্ড কি, দেন হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, দেন হাউ ডিমান্ড কার্ভ শিফট, মানে ডিমান্ড কার্ভ দেখবেন আপওয়ার্ডে বা ডাউনওয়ার্ডে এরকম শিফট করবে, শিফট গুলো কেন হয়, কি কারণে হয়, সেগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে আসবে সাপ্লাই কার্ভ, দেন সাপ্লাই কার্ভ দেখবো, যেটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো, দেন শিফট ইন সাপ্লাই পাবো। ফাইনালি যেটা আমি পছন্দ করি, ইকুইলিব্রিয়াম, দেখবো যে মার্কেটে নিজেরই একটা ব্যবস্থা আছে যেখানে কিনা মার্কেট নিজেই চাইলে আপনার একটা ব্যালেন্সিং সিচুয়েশনে চলে আসতে পারে, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি। তো ওইটা নিয়েও আমরা কিন্তু স্টাডি করবো। মেইন কথা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা পুরোটাই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি আমি মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি চাইলে কোশ্চেন করবো, প্রত্যেকটা, মানে এমন কোনো কিছু নাই যে পয়েন্ট থেকে আমি প্রশ্ন করতে পারবো না। এবং আমি তো অলরেডি লাস্ট সেমিস্টারে যে ভাইভা সেশনে আপনাদের যেতে হয়েছে, আমি ভাইভা সেশনে সবসময় বলতাম যে চ্যাপ্টার 4টা ভালো করে পড়ে আসবেন, কারণ আমি চ্যাপ্টার 4 থেকে প্রশ্ন করবো না এটা হতে পারে না। তো ওটাই বলছিলাম যে একটু এলাবোরেটলি পড়লেই দেখবেন যে বেশ ভালো একটা আইডিয়া থাকবে আপনাদের মধ্যে, এন্ড হচ্ছে গিয়ে ভালো একটা আইডিয়া থাকবে, সরি, ভালো একটা আইডিয়া থাকবে, আপনি ওখান থেকে হচ্ছে কি দেখলে আপনার কাছে ক্লিয়ার থাকবে যে আপনি আসলে আপনি, এবং ইকোনমিক্স এর ফাংশন গুলো সম্পর্কে আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। এবার আসি চ্যাপ্টারটা আমরা কি বই থেকে পড়বো? হ্যাঁ, চ্যাপ্টারটা আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই বই থেকে পড়তে। আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি এটা একটা স্লাইড বানিয়ে নিয়েছি, তো আমি স্লাইড থেকে পড়াই। তবে পুরো জিনিসটা আপনার চ্যাপ্টারটা সামারাইজ করা, তো স্লাইড আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এটাতে কোনো কিছু নেই,
কিন্তু যখন আপনি নিজে স্টাডি করবেন স্লাইডের সাথে বইটাও কম্পাইল করে নিবেন, এমন যাতে না হয় যে শুধু আমার স্লাইডটা পড়ে পরীক্ষা দিতে চলে আসছেন। এই যে অনেকে প্রশ্ন করেন, ম্যাডাম আমি তো পড়েছি সবকিছু করেছি, আমার মার্কসটা না ভালো আসেনি, বা আমাকে না আপনি কম মার্কস দিয়েছেন। কম মার্কসটা না তখনই দেই আমি যখন আমি দেখি যে স্টুডেন্টটা না মানে পড়েছে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে ওই যে জাস্ট স্লাইডটা পড়ে চলে আসছে, মানে ইনোভেশন নাই কোনো, আমি ইনোভেশন দেখিনি তার মধ্যে, বা আমি তার মধ্যে হচ্ছে গিয়ে এটা দেখি নাই যে সে মানে সে কিছু হচ্ছে গিয়ে নতুন করে পড়ছে। মানে আমি যখন এরকম জিনিসটা দেখতে পাই তখন হচ্ছে কি আমি মার্কস দিই। এই জিনিসটা তখনই আমি ফিল করি যখন আমি তার স্লাইড থেকে হচ্ছে গিয়ে দেখি যে সে পড়েছে। তো চেষ্টা করি স্লাইড থেকে যাতে আমরা না, আমরা প্রথমেই স্টাডি করবো সেটা হচ্ছে গিয়ে মার্কেট। তো এখানে একটা ডেফিনেশন দেখতে পাচ্ছি, আমি একটু সময় দিচ্ছি, খাতা নেন, খাতা নিয়ে টাইটেল দেন চ্যাপ্টার 4 লিখে প্রথম টাইটেলটা লেখেন মার্কেট, মার্কেট লিখে ডেফিনেশনটা লেখেন, তারপর আমি এটা এক্সপ্লেন করবো যে আসলে মার্কেটটা কি। ম্যাম একটা কথা ছিল ম্যাম। এখন লেকচার তুলতে বলেছি, লেকচার তুলেন, কথা আমি পরে শুনবো। আচ্ছা ওই লেখার ব্যাপারেই ম্যাম, আসলে হ্যাঁ। হচ্ছে যে আমি তো হচ্ছে রাস্তার পাশে এসে ক্লাস করতে হয়, তো আগে ক্লাসটা আপনি লিখতে বলেছিলেন, আমি পুরো ক্লাসই করেছি বাট লিখি নাই আর কি, তো ইনস্ট্যান্ট আর দিতে পারি নাই। এখনো আচ্ছা। সেম ম্যাম, রাস্তার পাশে দাঁড়ায় আছি, তো তো দেখা গেছে আপনি হয়তো ক্লাসের শেষে জিজ্ঞেস করবেন আমার এই লেখাটা শো করার কথা, হয়তো ওই সময় দেখাইতে পারবো না আর আমি কি। কার সাথে কথা বলছি বুঝতে পারছি না, আমি তো পার্টিসিপেন্ট লিস্ট দেখছি না। আচ্ছা, ম্যাম লিখনের আমি সাথে কথা বলছি। হ্যাঁ লিখন ম্যাম, তাহলে একটা কাজ করবো, অনেক সময় দেখবেন আমি বলি যে আচ্ছা একটা স্ক্রিনশট নেন, বা হচ্ছে আপনি কিছুই লেকচার তুলতে পারেন না লিখন, না ম্যাম মানে রাস্তার তো তারপরে হচ্ছে কি তাহলে আপনি যখন আমার এক্সাম দিবেন তখন সেটা কিভাবে দিবেন? আপনি এক্সাম দিবেন না আমার সাথে, তো এক্সামটার সময় কি করবেন? ওই সময় তো আপনাকে লিখতেই হবে, মানে লেখা ছাড়া তো বিকল্প নেই। দাঁড়ায় ক্লাস করতে হয়, তো তো এমন না না না, আমি এটা বুঝলাম, এটা না হয় কনসিডার করলাম। আচ্ছা, আমার নেটওয়ার্ক আবারও আনস্টেবল, এই জন্য হয়তো আমার কথা অনেকে শুনতে পাচ্ছেন না। তা আমি আজকে এত কেন নেটওয়ার্ক খারাপ? আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যারা হচ্ছেন গিয়ে একটু বাহিরে যে ক্লাস করেন, তো তারা, ম্যাম স্লাইডটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি দেখেছি যে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো আমি এটা জানতে চাচ্ছিলাম তাহলে এক্সামটা কিভাবে দিবেন লিখন? ম্যাম আমি বলছিলাম যে আমি ওই যে গুগল ক্লাসরুম থেকে ইয়াটা ডাউনলোড করে নিব, হুম কোশ্চেনের যে পিকচারটা, হুম। তারপর ওটা বাসায় গিয়ে লিখে ছবি তুলে আবার বাইরে এসে সাবমিট করতে হবে আর কি, নেটওয়ার্কের কাছে ও এসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে তো আর এখানে আপনাকে আমার প্রেশারাইজ করার কিছু নেই, চেষ্টা করেন। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ম্যাম। যদি লেকচার তোলা পসিবল হয় তাহলে তুলেন, এখন যদি না তুলতে পারেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে স্ক্রিনশট নিয়ে নিলেন। আমি অনেক সময় ছবি টবি আঁকি না, আমি তো ছবি আঁকি। আমি করি কি আমি করি কি আচ্ছা এখন আমি করি এলাবোরেটলি না আপনি যাই, যখন বলেন না তখন। তো আমি আচ্ছা জানি আচ্ছা কিছু ম্যাম একটা প্রসেস করে নিন, আমি ওটাই বলছি যে ছবিটা অ্যাটলিস্ট তুলে স্ক্রিনশট নিয়ে নিলেন, কিছু একটা আমি কিছু করে। আসলে আমি নিজেকে মেসেঞ্জারে লিখে পাঠিয়ে দেই ম্যাম। Okay, তো তারপরে আসি, তো আমরা এখন আমি বলেছিলাম যে মার্কেটের আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি স্লাইডে, এটা একটু বলেছিলাম যে যারা বাসায় আছেন সুবিধাজনক অবস্থানে আছেন তারা এটা একটু তুলতে হবে। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি সবাই তুলেছেন, এবং এখানে একটা মজার কথা বলি, এখানে মার্কেটে যে কথাটা আমি বলছি, আমার নেটওয়ার্ক আবার আসছে। আচ্ছা, মার্কেটের আমি কথা যেটা বলছি, মার্কেট হচ্ছে গিয়ে মানে এখানে যে ডেফিনেশনটা দিয়েছে এই ডেফিনেশন ওয়াইজ কিন্তু আমার যে ক্লাসরুম সেটাও কিন্তু একটা মার্কেট। আমি আমার ক্লাসরুমটাকেও মার্কেট বলতে পারবো। ইভেন হচ্ছে গিয়ে আপনার সাথে যে আমি আমি আমার ক্লাসরুমটাকে মার্কেট বলতে পারবো। আমি হচ্ছে গিয়ে যদি আপনার সাথে ইয়াতে যাই সেটাকেও আমি হচ্ছে গিয়ে মার্কেট বলতে পারবো। কিন্তু মানে আমি বাজার থেকে কোনো কিছু পারচেস করে নিয়ে এসে সেটাও একটা মার্কেট হবে। আমি যদি হচ্ছে গিয়ে আপনার
লাইক আমি যদি স্বপ্ন থেকে কোনো প্রোডাক্ট কিনি সেটা একটা মার্কেট করতে, আমি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনছি সেটা একটা মার্কেট, আবার আমি যখন হচ্ছে গিয়ে এখানে ক্লাস নিচ্ছি সেটাকে আমি একটা মার্কেট বলতে পারবো। তো মার্কেটের ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটটাকে বলা হচ্ছে সিচুয়েশন, মানে এটা যেটা প্লেস হতে হবে এরকম কোনো কথা নেই। বলেছে যে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার মিট টু ইচ আদার। বায়ার মিনস who will consume the product and seller means who will sell the product, or actually who will produce the product and sell it to that place or that situation. So they will meet to each other. How they will meet? They will meet through online or offline or face to face or phone call or net connection এর মাধ্যমে, এই যে জুম অনলাইন প্ল্যাটফর্মেও হতে পারে। যে কোনো একটা ভাবে তারা হচ্ছে গিয়ে একজন আরেকজনের সাথে মিট করবে। তারা যখন হচ্ছে গিয়ে মিট করবে, মিট করার পরে আপনি হচ্ছেন গিয়ে তারা যখন মিট করবে তারপরে তারা কি করবে, তারা তো মিট করে বসে থাকবে না, দে উইল এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ দ্যাট প্রোডাক্ট। দেখেন পরের পয়েন্টে এটাই বলছে, দে উইল এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ দ্যাট গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা তো গুডস অ্যান্ড সার্ভিস বুঝি, যে গুডস মানে হচ্ছে যে প্রোডাক্টটা মানে মেজার করা যায়, দেখা যায়, কনজিউম করা যায়, মেজার করা যায়, মানি ভ্যালুটা বের করা যায়, সেটা হচ্ছে কি গুড। আর সার্ভিস বলতে বোঝায় হচ্ছে কি যে প্রোডাক্টটা আপনি হচ্ছে গিয়ে অবভিয়াসলি কনজিউম করতে পারবেন, বাট আপনি কখনো সেটা মেজার করতে পারবেন না যে এটার হচ্ছে গিয়ে মানে এটার মেজারমেন্ট করতে, যেটা আমরা করতে পারি এটার ভ্যালু কতটুকু হচ্ছে, এই ধরনের মেজারমেন্টে যখন যেতে পারবো সেটা সার্ভিস বলছি। তো মার্কেটে যেটা হবে যে আপনি এই গুডস এন্ড সার্ভিসটাকে এক্সচেঞ্জ করবেন, একজনের কাছ থেকে আরেকজনের কাছে এক্সচেঞ্জ হবে, এবং যে এক্সচেঞ্জটা হবে আপনার তো হয়তো প্রশ্ন আসতে পারে যে সার্ভিস কিভাবে এক্সচেঞ্জ হয়, আমি সেটা একটু এক্সপ্লেন করবো। তো আপনি এটা এক্সচেঞ্জ করবেন এন্ড দেন এই এক্সচেঞ্জটা করার পর আপনি একটা প্রাইস সেট করবেন। এই প্রাইস প্রসেসটা আমি এখানে বলেছি বার্গেনিং, এটা নেগোসিয়েশন প্রসেসও হতে পারে বা প্রিফিক্সডও হতে পারে। এখন একটা প্রসেসের মাধ্যমে ইউ উইল সেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। তো কি বলছিলাম, তাহলে এখন আসি এবং পয়েন্ট ধরে ধরে বলবো যে মার্কেট ইজ এ সিচুয়েশন ওয়্যার বায়ার এন্ড সেলার উইল মিট টু ইচ আদার, এটুকু তো বলছিলাম। This meeting could be in online platform or offline platform. Then they will exchange the ownership of a goods and service. এই যে সার্ভিসের এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে, দেখেন আমি এখন ক্লাসে যেটা দিচ্ছি দিস ইজ কল্ড সার্ভিস, বাট আমি কিন্তু ইনফরমেশন প্রোভাইড করছি, আমি আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আপনি সেই ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন, দ্যাটস ইট। আমি এখানে কিছু ইনফরমেশন প্রোভাইড করছি। তারপরে কি বললাম, আপনি বললাম যে দেন সেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট থ্রু দ্য বার্গেনিং প্রসেস অর নেগোসিয়েশন প্রসেস। তো এখন আপনার প্রশ্ন হলো যে এখানে ম্যাডাম ধরেন আপনি বলেন আপনার ক্লাসটা হচ্ছে গিয়ে একটা মার্কেট, এখানে আমাদের বার্গেনিংটা আমরা কিভাবে করেছি এটা একটু বুঝলাম। তো দেখেন আমার ক্লাসে বায়ার কে, অবভিয়াসলি আপনারা সবাই বায়ার, বিকজ আপনারাই কনজিউম করছেন, আপনারা কনজিউমার, আপনারা সার্ভিসটা কনজিউম করতেছেন। আর আমি কি, আমি হচ্ছে গিয়ে সেলার, এখানে আমি আমার সেই ইনফরমেশনটা সেল করছি। ওকে, দেন আমরা কি করছি, দেন আমরা এক্সচেঞ্জ করছি, এই গুডস এন্ড সার্ভিসের ওনারশিপটা এক্সচেঞ্জ করছি। তা আমার কাছে যে ইনফরমেশন গুলো ছিল ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটাই তো আমার ওনারশিপের এক্সচেঞ্জ। আচ্ছা, এবং এই যে বার্গেনিং প্রসেসটা কিভাবে আসলে দেখেন তো, আমরা সবাই হচ্ছে গিয়ে এই ধরেন আমি ক্লাসে আসার আগে এই ইউনিভার্সিটিতে যখন আমি জয়েন করেছি তার আগে আমি জানি না যে কোন প্রাইসে আমাকে আমার এই ইনফরমেশন বা আমার এই সার্ভিস সেল করতে হবে। আমি আমি আই এম ওকে উইথ দ্যাট, দ্যাটস হোয়াই আই এম হিয়ার। একইভাবে আপনিও কিন্তু যখন গ্রিনে অ্যাডমিশন নিয়েছেন তার আগে অবশ্যই কিছু না কিছু ইউনিভার্সিটি আপনি যাচাই করে আসছেন এবং আপনি এটা বের করার চেষ্টা করেছেন এই টিউশন ফিতে আপনি গ্রিন থেকে সার্ভিস নিতে ইন্টারেস্টেড কিনা। তখন দেখা যায় যে ইয়েস, এই টিউশন ফিতে আপনি গ্রিন থেকে সার্ভিস নিতে ইন্টারেস্ট, দেন ইউ আর ইন গ্রিন ইউনিভার্সিটি, নট বিফোর ইট। তো এই জন্যই হচ্ছে যে আমরা অলরেডি এখানে প্রিসেট করা বলতে পারেন যে এখানে আমাদের আসলে বার্গেনিং করার কোনো সুযোগ ছিল না। তো এটাও কিন্তু একটা মার্কেট। এখন ধরেন সাপোজ লিখন দারাজ থেকে একটা গরু কিনতেছে কুরবানি ঈদের জন্য, সেটাও কিন্তু ওই যে এটা কিন্তু মার্কেটের মধ্যে পড়ে। কিসের জন্য? এখানে দারাজের সাথে তার ফেস টু ফেস দেখা হচ্ছে না, কিন্তু তার বা কোনো না কোনো ওয়েতে তো সে কমিউনিকেট করছে। এবং লিখন এখানে হচ্ছে সে বায়ার, এর আর দারাজ হচ্ছে সেলার। তারপরে একটা গুডস, এই যে গরু, সেটা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হলো এবং এখানে বার্গেনিং হলো। যে ধরেন দারাজ, এখানে কোনো বার্গেনিং হলো, এটা প্রিফিক্স, দারাজ একটা প্রাইস দিয়ে রেখেছে, বলেছে এই দামে কিনলে কিনে, না কিনলে না কিনবে, সেটা তো এরকম। তো যখন লিখন দেখলো যে ঠিক আছে এই দামে সে ওকে প্রোডাক্টটা কিনতে পারবে, তখন কিন্তু সে কিনতেও চলে গেল।
এই হচ্ছে কি বিষয়। এখন অনেক জায়গায় আমরা মূলামূলি করি, যেমন হচ্ছে কি মানে বার্গেনিংটা করি, যেমন আমরা যখন হচ্ছে গিয়ে নর্মাল কোনো দোকান থেকে কিনতে যাই, সেই জায়গায় হচ্ছে কি আমরা কিন্তু বার্গেনিং করি। কিন্তু আমরা যখন হচ্ছে গিয়ে কোনো দোকানে কিনতে না যাই, আমরা হচ্ছে গিয়ে আপনার আমরা ইয়াতে থাকি, ওটাকে কি বলে, আমরা যখন হচ্ছে গিয়ে জাস্ট সুপার শপ বা এরকম প্রিফিক্সড কোথাও থাকি, সেখানে কিন্তু আর বার্গেনিং এর সুযোগ থাকে না। তো তাহলে আই হোপ মার্কেটটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমার ক্লাসরুমটাও যেমন মার্কেট, আমি যখন দারাজ থেকে শপিং করছি সেটাও মার্কেট হতে পারে। আমি যদি হচ্ছে গিয়ে সবাইকে রিকোয়েস্ট করবো নিজের নাম আর আইডিটা আগে দিলে, ওই যেহেতু আমি একবার হোস্ট থেকে বের হয়ে গেছি, ওটা ইয়া হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো সবাই নাম আর আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। তো দারাজ থেকে পারচেস করলে সেটা হচ্ছে গিয়ে আমার মার্কেট হতে পারে। আমি যদি বসুন্ধরা সিটি থেকেও পারচেস করি ওটাও মার্কেট হতে পারে। 1 নাম্বার কাঁচা বাজার থেকেও পারচেস করলে ওটাও মার্কেট, আর আমার ক্লাস করলে সেটাও মার্কেট। অনলাইনে যে আমরা ধরেন পাঠাও দিয়ে খাবার অর্ডার করছি, এই যে পাঠাও আমাকে যে সার্ভিসটা দিচ্ছে, দ্যাটস অলসো মার্কেট। এবার চলে আসি মার্কেট থেকে ক্লাসিফিকেশন আছে, হিউজ ক্লাসিফিকেশন আছে। ইকোনমিক্সে আমি যখন পড়ি তখন হচ্ছে গিয়ে 8 ধরনের মার্কেট সম্পর্কে পড়ে আসি। আবার হচ্ছে গিয়ে আরো নাম্বার অফ বায়ার, নাম্বার অফ সেলার, টাইপস অফ গুড, এইসব বেসিসে বিশাল মার্কেটের ক্লাসিফিকেশন দেখতে পাবেন আপনারা। আচ্ছা, এটা দেখার জন্য আমরা একটু অনলাইনেই চলে যাই। মানে সরি, আমি আপনাদের হচ্ছে গিয়ে একটা জাস্ট ইমেজটাই দেখাতে চাচ্ছি মার্কেটের ক্লাসিফিকেশনের জন্য। তো এখানে আমরা হচ্ছে গিয়ে আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছিলাম যে মার্কেটের ক্লাসিফিকেশনটা, ইমেজ কিছু দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে, তো এখানে দেখেন বিশাল বড় একটা, কিন্তু আমি বিশাল একটা টেবিল অফ ফর্মে দেখতে পাচ্ছি যে মার্কেট বেসড অন লোকেশন, মার্কেট বেসড অন কোয়ান্টিটি, মার্কেট বেসড অন কম্পিটিশন, অনেক কিছু আছে, মার্কেট বেসড অন টাইম, মার্কেট বেসড অন ট্রানজাকশন। এইভাবে চিন্তা করলে অনেক ধরনের ক্লাসিফিকেশন করা যায়। মেইন কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি ক্লাসিফিকেশন করতে চাই, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ক্লাসিফিকেশনে যেতে পারবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার কি একটু দেখে বলেন না স্যার, আমার কি রেকর্ডিং অন আছে না? জি ম্যাম, অন আছে রেকর্ডিং। জি ম্যাম, অন আছে। Just দেখাতে যাচ্ছেন যে অনেক বেসিসে আমি কিন্তু চাইলে মার্কেটটাকে ক্লাসিফাইড করতে। আপনাদের তো আসলে এত কিছু জানা দরকার নেই যে ন্যাশনাল মার্কেট কি, ইন্টারন্যাশনাল, রিজিওনাল, হোলসেল, এগুলো যে জানা দরকার নেই। আমাদের জাস্ট নর্মাল কিছু বেসিক আইডিয়া থাকলেই হলো। তো সেই বেসিক আইডিয়া থেকে আমরা যে মার্কেটটা সম্পর্কে জানবো, এখানে আমি 2টা ধরনের মার্কেট সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, কতজন সেলার মার্কেটে আছে, মানে এই যে আমার মতো যারা সেল করছে, সার্ভিস হোক গুডস হোক, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, কতজন সেল করছে, অ্যাকর্ডিং টু দ্যাট না মার্কেট আর 2 টাইপস। এটা একটু নেমে গেছে, সরি। নাম্বার 1 ইজ কম্পিটিটিভ মার্কেট, নাম্বার 2 ইজ মনোপলি মার্কেট। এখানে আমি 2টো মার্কেট সম্পর্কে পড়বো, একটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট আর একটা হচ্ছে মনোপলি মার্কেট। সো আমি প্রথমে যেটা বেশি মজা পাই, যেটা আমার ক্লাসের সাথে যায়, মনোপলি মার্কেট। আমার ক্লাসটা হচ্ছে একটা মনোপলি মার্কেট, এই কারণে আমি monopoly market দিয়ে যাচ্ছি। So the first characteristics of monopoly market is, in this type of market there are one seller, but there are many buyers. ঠিক আছে? তো মনোপলি মার্কেটে আমি এরকম দেখবো কি যে যেখানে একজন মাত্র সেলার থাকবে, অনেকজন বায়ার থাকবে, সেই মার্কেটটাকে আমি বলবো হচ্ছে কি মনোপলি মার্কেট। যেমন আমার ক্লাসরুমটা হচ্ছে, এখানে কি হচ্ছে, আমি একা মাত্র সেলার আর আপনারা এতজন বায়ার, আমার যতজন স্টুডেন্ট আছেন সবাই হচ্ছেন কি এখানে আমার বায়ার। এখন প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আপনি মানে এই যে আপনি একা সেলার হলেন, আপনার কাছে কেন আমি কনজিউম করবো? এই মনোপলি মার্কেটের মজাটাই এই জায়গায়। মনোপলি মার্কেটে এমন একটা জিনিস সেল হয় which doesn't have close substitute, or আমি আর সোজা বাংলায় বলি which doesn't have alternative. So ওই প্রোডাক্টটা আপনাকে কনজিউম করতে হবে, ইটস a kind of basic needs for you, you have to
consume that, but it doesn't have any close substitute. For example, আপনি বললেন না আমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স করব না, আমার ক্লাসটা দিয়ে আগে বলে আপনি বলেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স করবেন, কিন্তু এই কোর্সটা না করলে তো আপনার ডিগ্রি কমপ্লিট হবে না। আপনার ডিগ্রি কমপ্লিট হওয়াটা প্রথমে জরুরি। তো ডিগ্রি কমপ্লিট হওয়ার জন্য আপনি এখন তখন কি করবেন? আপনি তখন হচ্ছে গিয়ে আপনি ডিগ্রি কমপ্লিট হওয়ার জন্য আপনি যেটা করবেন যে ওই সরি আপনার ডিগ্রি কমপ্লিট হওয়া জরুরি, তখন আপনার ডিগ্রি কমপ্লিট হওয়ার জন্য আপনাকে এই কোর্সটা নিতেই হবে। এখন আপনি চিন্তা করেন ম্যাডাম নিচ্ছে, ম্যাডামের ক্লাস ভালো লাগে না, আমি অন্য কোনো টিচারের কাছ থেকে এই কোর্সটা কমপ্লিট করবো। এই সেমিস্টার আপনি তখন বলবো হ্যাঁ ঠিক আছে সিএসসি তে অফার হয়েছে, সিএসসি তে যে করো, সিএসসি তো কোর্সটা আমি নিচ্ছি। আবার ধরেন বললো যে ট্রিপল তে অফার হয়েছে, ওখানে করো, ওখানেও কোর্সটা আমি নিচ্ছি। মানে আমি ছাড়া আপনারা কোনো সেলারকে আপনি খুঁজে পাবেন না এখন আপাতত এই কোর্সটা নেওয়ার জন্য। তো লিটারালি এই কোর্সটার আর কোনো সাবস্টিটিউট নাই এবং কোর্সটা একজনই সেল করছে, তো আপনার তার কাছে পারচেজ করতেই হবে। বিষয়টা মনোপলি মার্কেটে অনেকটা এরকম হয়েছে। তো এক্ষেত্রে আবার একটা অসুবিধাও আছে, এই যে একজন যেহেতু সেলার আছে এবং তারকে ছাড়া আপনার কোনো গতি নেই, সে এটা জেনে গেছে, বুঝে গেছে, তখন সে কি করে? সে তার পাওয়ারটা ইউজ করে, মার্কেট পাওয়ার যেটাকে আমি বলছিলাম। ওই যে আমরা 10 প্রিন্সিপাল একটা প্রিন্সিপালে পড়েছিলাম যে মার্কেট পাওয়ারটার মিস ইউজ হয়, এই জন্য মার্কেট ফেলার অ্যারাইজ হয়, এই সেই মার্কেট পাওয়ার মনোপলিস্টরা ইউজ করে। তো মনোপলিতে যিনি একজন সেলার থাকে তার নাম থাকে হচ্ছে মনোপলিস্ট। মনোপলিস্ট মিসইউজ হিজ মার্কেট পাওয়ার to set the price and to decide about the demand and supply. Monopolies misuse his market power. আমার তো এখানে মার্কেট পাওয়ার এরকম নেই যে আমি ক্লাসে ডিমান্ড বা সাপ্লাইটাকে মেজার করতে পারবো, প্রাইসটাকে ওইভাবে সেট করতে। তো আমি কি মার্কেট পাওয়ার খাটাচ্ছি? আমি খাটাচ্ছি যেমন বলেছি যে আমার প্রজেক্ট হিসাবে কোনো কিছু না, স্যার 2টা গাছ লাগাইতে হবে, গাছগুলো বড় করতে হবে, সেখান থেকে মাছ লাগাইলে আপনি গাছ যদি টি প্ল্যান্টেশনে যান আপনি মাছ পাবেন, টি প্ল্যান্টেশনে না গেলে পাবেন না। টি প্ল্যান্টেশনের জন্য ভেজিটেবল লাগাতে হবে, না হলে হবে না। এই যে দেখেন বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার ইনস্ট্রাকশনে ফুল এন্ড ফাইনাল, এরপর আর কোনো কথা নেই। এই যে জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে, এটা কেন আমি করতে হচ্ছে? বিকজ আই নো দ্যাট আই এম এ monopolist and you doesn't have any option without my course. আপনাকে কোর্স করতেই হবে, আমার ইনস্ট্রাকশন ওয়াইজ কমপ্লিট হচ্ছে, আমার ইনস্ট্রাকশন আমি যেভাবে দিই। তো এই কারণে in monopoly market that one seller which means monopolist misuse his power, যে পাওয়ারটাকে আমরা বলছি monopolisted power, এবং সে কিন্তু একটা প্রাইসটাকে এভাবে ইনফ্লুয়েন্স করে। এখন আপনি বলেন যে ম্যাডাম কি যে বলেন একটা ক্লাসের এক্সাম্পল দিয়ে বলে মনোপলি ক্লাস, আর তো কোনো এক্সাম্পল হতে পারে না। So there are lots of example in monopoly market surrounded us, like ধরেন আপনি এই যে ইলেকট্রিসিটি, আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, ইলেকট্রিসিটি চলে গেছে আমার বাসায়। ইলেকট্রিসিটি চলে গেল, ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে আমার ওয়াইফাই কানেকশন চলে গেল। ওয়াইফাই চলে গেলে আমার পক্ষে মোবাইল দিয়ে মোবাইল অন করে ক্লাস নেওয়াটা ডিফিকাল্ট। এখন যেভাবে আমি সাধারণত ক্লাস নেই, যে রাইট ডাউন রাইট আপ গুলো করি, এগুলো মোবাইল থেকে এত প্রপারলি করা পসিবল হয় না। আমি লিটারালি চিন্তিত হয়ে গেছি যে আমি এখন কিভাবে ক্লাসটা আমি কিভাবে হবে। এখন দেখেন তো ইলেকট্রিসিটি, এখন যদি ইলেকট্রিসিটি আমাদের প্রোভাইড করছে কি ডেসকো, ডেসকো বললো যে আমি ইলেকট্রিক বিল হচ্ছে গিয়ে কত, ডেসকো বললো যে ইলেকট্রিক বিল পার ইউনিট আগে ধরেন 5 টাকা ছিল, এখন বললো ডেসকো বলে ইলেকট্রিক বিল আমি করে দিব হচ্ছে গিয়ে 50 টাকা পার ইউনিট। এখন ইলেকট্রিসিটি ছাড়া কি আমার পক্ষে সার্ভাইভ করা পসিবল? আমি ডেসকোকে যাই বললাম যে ডেসকো আমার পক্ষে 50 টাকা দিয়ে পার ইউনিট ইলেকট্রিসিটি কেনা পসিবল না। ডেসকো বলবে কিনা না, তোমার মতো একজন না কিনা আমার কোনো সমস্যা নেই। ব্যাপারটা অনেকটা এরকম। তখন ধরেন আমি না, আপনারাও এটার জন্য এফেক্টেড, আপনারা আমার স্টুডেন্ট যারা আছেন সবাই এই যে ডেসকোতে যাই বলেন যে আমাদের পক্ষে এত দাম দিয়ে ইলেকট্রিসিটি কেনা পসিবল না, লাইন কেটে দাও। ডেসকো ওরা কিনো না, কিনো না। আপনারা এরকম একটা ক্লাসে 40 জন এরকম না কিনলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ধরলাম গ্রিনের সব স্টুডেন্ট মিলে যায় বললো ডেসকোকে যে আমরা এত দাম দিয়ে ইলেকট্রিসিটি কিনতে পারবো না। ডেসকো তাও বলবে ঠিক আছে বাবা কিনো না, আমাদের কোনো সমস্যা নাই। কারণ এরকম 7,000 10,000 বা মিরপুরে সবাই যদি বলে এরকম 10 লাখ মানুষও যদি ইলেকট্রিসিটি না কিনে ডেসকো থেকে, ওটা 1 কোটি গ্রাহক আছে, 1 কোটির উপরে বাংলাদেশের সব মানুষ এসে তার গ্রাহক। তো ওখান থেকে যদি 18 কোটি থেকে 10 লাখও চলে যায়, ডেসকোর কিচ্ছু আসে। ইভেন ডেসকো যদি বাংলাদেশে সেল না করতে পারে, ডেসকো এক্সপোর্ট করবে। তো মনোপলিস্টের ব্যাপারটাই এরকম থাকে, মানে যারা মনোপলিস্ট হয় বা মনোপলি মার্কেটে যে একজন সেলার থাকে তার ব্যাপারটা এরকম থাকে, তার যেহেতু কোনোভাবেই কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকে না, সে জানে তার প্রোডাক্ট কেনা ছাড়া আমাদের হাতে কোনো অল্টারনেটিভস নাই। সো দ্যাট আমরা
ওই প্রোডাক্টটা কিনতে এক প্রকার বলতে গেলে বাধ্য হই এবং আমরা তারপরে প্রোডাক্টটা কিন্তু কিনে থাকি। সো এটা হচ্ছে কি এক্সাম্পল। সো আমি বলবো যে যারা হচ্ছেন কি লেকচার তুলছেন, এই যে মার্কেট লিখে নিজে মার্কেটের ডেফিনিশন লিখবেন, তারপরে যে যেরকম করে অ্যারো দিয়েছি না, মার্কেট আর 2 টাইপস লিখে দুটো অ্যারো দিয়ে মনোপলি মার্কেট লেখা, জাস্ট দুটো বুলেট পয়েন্ট দিয়ে মনোপলি মার্কেটের নিচে লিখে রাখেন ওয়ান সেলার, মিনি বায়ার্স, এবং এক্সাম্পল হিসেবে লিখে রাখেন হচ্ছে ডেস্কো, তারপরে লেখেন ওয়াসা, তিতাস গ্যাস, এগুলো হচ্ছে আমাদের দেশে বড় বড় মনোপলিস। ঠিক আছে, এরপরে চলে আসে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য টপিক পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, আই হ্যাভ এ কোশ্চেন টু কাট করব। আচ্ছা, আশিকুর রহমান স্যার, আপনি বলেন, সেটা হচ্ছে আপনি ধরেন চাল কিনছেন, আপনার বাসা ধরেন গুলশানে, মিরপুরে চালের কেজি 50 টাকা, গুলশানে কি চালের কেজি 500 টাকা হয়ে যায়? আশিকুর ম্যাম রহমান ওর কি মাইক্রোফোনের সমস্যা ম্যাম, ও হচ্ছে উনি ওই যে অলরেডি ঘুমিয়ে গেছে? না ও গতকাল ওই যে স্যার প্রেজেন্ট দেওয়ার সময় মেসেঞ্জারে নক দিচ্ছিল যে ওর মাইক্রোফোনের সমস্যা, ও আচ্ছা, প্রেজেন্টটাও ঠিকভাবে দিতে পারে না। আপনাদের অন্য টিচাররা প্রেজেন্ট নেয়, অ্যাটেন্ডেন্স নেয়? জি ম্যাম, আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছে, কারণ ওই নতুন অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, এটা তো রেকর্ড আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো ওইভাবে নিতেই হয়। আচ্ছা, এই জন্যই আমি আপনাদের বলেছি যে চ্যাটে লিখে দিন, আমি ওখান থেকে কাউন্ট করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সাব্বিরকে জিজ্ঞাসা করি। সাব্বির, আপনার কি প্রবলেম লাস্টে 55? তো কার রেকর্ডারে প্রবলেম নেই, সে একটু আনমিউট হয়ে কথা বলেন। হ্যালো জি ম্যাম বলেন। আচ্ছা ঠিক আছে, কে কথা বলে? আমিনুল আর অভিজিৎ দুইজনে কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাই দিলাম। আমিনুল হচ্ছে কি গুলশানে থাকে, অভিজিৎ হচ্ছে মিরপুরে থাকে। তো মিরপুরে চালের কেজি হচ্ছে 50 টাকা। আমিনুল, তাহলে গুলশানে চালের কেজি কত হবে? ম্যাম অবভিয়াসলি বেশি গো। গুলশানে কেন বেশি হবে? ম্যাম গুলশানে হচ্ছে ওই যে গুলশানে একটা এরিয়া। আবাসিক এলাকা। জি ম্যাম, এই জন্য হচ্ছে কি এই জন্য গুলশানে হচ্ছে বেশি হবে, এটা আপনার ধারণা? আচ্ছা, ম্যাম বেশি হবে না। আমি বললাম যে গুলশানেও বেশি হবে না, গুলশানেও 50 টাকা হবে, এটা আমার সাথে কেউ এগ্রি করবেন? জি ম্যাম, আমি এগ্রি। জি ম্যাম এগ্রি। আচ্ছা ম্যাম, ওকে, এবার আসি। চাল তো এগ্রি হয়ে যায়, কিন্তু অন্য কোনো প্রোডাক্ট হইলে এগ্রি হইতাম না। আচ্ছা ঠিক আছে, এবার আসি। আপনারা দেখবেন যে বেসিক নিডস বলে কিছু জিনিস আছে আমাদের, যেগুলো আমরা হচ্ছে গিয়ে সবসময়, এগুলো ছাড়া আমাদের আমরা বেঁচে থাকতে পারি না। এই ধরনের এটা আমার একটা সময় প্রশ্ন ছিল যে ধরেন মিরপুরেও চালের কেজি 50 টাকা, গুলশানে চালের কেজি 50 টাকা, কেন? গুলশানে যদি চালের কেজি 500 টাকা হতো, তাও 500 টাকা কেজি ধরেও কিনতে পারার মতো লোকজন ওখানে আছে, তো ওখানে বেশি দাম হবে। হ্যাঁ ম্যাম, আছে। আর মিরপুরে হচ্ছে গিয়ে দেখেন, এখানে কথা হচ্ছে, এখানে সেলার অনেক ম্যাম, সেলার অনেক, ম্যাম এখানে বায়ার কথা তো দেখা হচ্ছে যাচ্ছে 50 চালটা থাকছে, যেখান বাট থেকে সেলারটা আসছে। বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো ধরেই ফেলেছেন, তাহলে তো আর আমার সে এক্সপ্লেনই করা দরকার নেই কম্পিটিটিভ মার্কেট নিয়ে। তো আচ্ছা, এখানে যেটা হচ্ছিল যে গুলশানের চালের কেজি কখনো 50 টাকা চালের কেজি কখনোই 500 টাকা হয় না। কারণটা কি? যদি আমরা ধরে নিচ্ছি গুলশানে ধরেন একটু রিচ পিপলরা থাকে, মিরপুরে কম্পারেটিভলি তাদের থেকে পুয়ার পিপলরা থাকে, তো আমরা হয়তো এক্সপেক্ট করতে পারি যে মিরপুরে একটু দাম কম হবে, গুলশানের দাম বেশি, কিন্তু এটা হয় না। কারণটা কি? কারণ এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের মধ্যে হয়। চালের বাজার, ডালের বাজার, সবজির বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, মানে বেসিক নিডস এর বাজার, এগুলো সব হচ্ছে গিয়ে কম্পিটিটিভ মার্কেটে পড়ে। কম্পিটিটিভ মার্কেটে অনেক নাম হয়, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলি বা পারফেক্ট কম্পিটিশনও বলা হয়। ওভারঅল এটার বাংলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সো এই বাজারটাতে যেটা হয় যে দেয়ার আর লটস অফ বায়ার দেয়ার এন্ড lots of seller also there, and they are producing a identical product which has a close substitute. That means আপনি এটার অল্টারনেটিভও খুঁজে পাবেন। এবং যেটা হয় যে everyone has proper information in that market, that means both buyer and seller have the proper information about the market price, demand side and supply side of that market. তো কম্পিটিটিভ মার্কেটে যেটা হয় যে আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি আইডিয়া রাখি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বা আদার্স বিষয়গুলো সম্পর্কে, অনেক বেশি আইডিয়া রেখে দিই। তো সেই কারণে যখন হচ্ছে গিয়ে গুলশানে আপনি যাচ্ছেন,
আপনি গুলশানে আছেন, আপনি দোকানে গেলেন, দোকানদারকে যে জিজ্ঞাসা করলেন যে সেলসম্যানকে জিজ্ঞাসা চালের কেজি কত, সে যখন বলবে 500 টাকা, আপনি বলবেন যে আপনার দোকান থেকে আমি কেন 500 টাকা দিই, আমার পাশের দোকানে 50 টাকা সেল হচ্ছে, তো আপনি কিন্তু দোকানে কিনবেন। অ্যাজ এ বায়ার আপনি কখনো হায়ার প্রাইসে একটা প্রোডাক্ট কিনতে যাবেন, আবার লোয়ার প্রাইসে তো আপনাকে সেলার দিবে না। এবার আসে সেলারের ক্ষেত্রে, সেলার কেন আপনাকে অরিজিনাল দামে দিবে? সেলার জানে যে সে ছাড়া বাংলাদেশে আরো এরকম 10 লক্ষ সেলার আছে যারা 50 টাকা করেই চাল সেল করবে। সো সে যদি 50 টাকা না দিয়ে 500 টাকা দেয়, তাহলে কোনো কাস্টমার তার প্রোডাক্টে কিনবে না, অন্য দোকান থেকে তার প্রোডাক্টে কিন্তু কিনবে। তো তার মানে কি, তার হচ্ছে গিয়ে লস হবে। আবার সে যে দাম তার থেকে নিশ্চয়ই কম দামে বিক্রিও করবে না। ধরেন আমরা এক দোকান থেকে যদি সবসময় পারচেস করি, তারপরেও তো দেখা যাবে যে সেলার কখনোই আমাদেরকে ওইটার থেকে কম দামে হচ্ছে কি কোনো প্রোডাক্ট দিবে না। তো এটাই হচ্ছে এই বিষয়। এই কারণে যেটা হচ্ছে যে গুলশানেও যারা আছে বায়ার সেলার বোধ জানে যে চালের কেজি 50 টাকা, মিরপুরেও যারা আছে তারা জানে, সবাই জানে চালের কেজি 50 টাকা। তো ওয়েল ইনফরমেশন সব জায়গায় স্প্রেড হওয়ার কারণে গুলশান বা মিরপুরে থাকেন বা আপনি শরীয়তপুরে থাকেন বা চাঁপাইনবাবগঞ্জে থাকেন, চালের দাম ওই চাঁপাইনবাবগঞ্জেও যা হবে, ঢাকার ওইসব তাই হবে, এই দামই আমরা কিন্তু কিনবো। This is competitive market in which market there are many buyers and many sellers and everyone work as a এখানে একটা স্পেশাল তাদের characteristics আছে, which is everyone works as a price taker, অর্থাৎ তারা প্রাইসটাকে মেক করতে পারে না। মনোপলিস যেমন নিজের ইচ্ছা মতো প্রাইসটাকে, যে বলা মনোপলি পাওয়ার ইউজ করছিল, যা খুশি তাই করছিল, প্রাইস সেট করে ফেলতে পারছিল ডেস্কোর মতো, যেমন দাম বাড়ে কিছু পাবে ইলেকট্রিসিটি, আমরা কিছু পারি না, তাও সেটা মনোপলি মার্কেট। বাট কম্পিটিটিভ মার্কেটে চাইলেও কেউ প্রাইসটা নরমালি সেট করতে পারে না, দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার হিয়ার। এটা রিজন কি, ধরেন আমি ধরলাম যে ডেস্কোর মতো একটা কোম্পানি হাতে বাংলাদেশের চাল মার্কেটটা ছেড়ে দিলাম, তো ডেস্কোর পক্ষে পসিবল হবে 18 কোটি মানুষকে চাল প্রোভাইড করা? ওই চালটা তো ফার্মাররাই তৈরি করবে, ওইভাবে যেভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে ওইভাবে ডিস্ট্রিবিউট, এছাড়া কিন্তু কোনোভাবে প্রোভাইড করা পসিবল না। সেম ভাবে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে আপনি চালের বাজারের কথা বলেন, যদি আপনি একইভাবে হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ বায়ার চিন্তা করি, আমার পক্ষে কি সম্ভব পুরো মার্কেটে সব চাল কিনে ফেলা? পসিবল না। তো আমি যেহেতু পুরো মার্কেটে একার পক্ষে চাল পুরো সেলও করতে পারবো না, আবার একার পক্ষে পুরো চাল কিনেও নিতে পারবো না, আমি মার্কেটে কোনো ইনফ্লুয়েন্স ফেলতে পারবো না। আমার ইনফ্লুয়েন্সটা মার্কেটে খুবই টাইনি শেয়ার। বাংলাদেশে ধরেন প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন চাল উৎপন্ন, সেখানে আমার কনজাম্পশন হচ্ছে মাত্র ধরেন 10 কেজি। কয়েক লক্ষ মেট্রিক টনের কাছে 10 কেজি তো কিছুই না। 10 কেজি চালের আমি শেয়ার নিতে, আমি মার্কেটে আমি কোনো পোর্শন বিলং করি না, বাট আমি কোনোভাবে মার্কেটে প্রাইসে বা আদার্স কোনো ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স ফেলতে পারি না। এই কারণে যেটা হয় যে কম্পিটিটিভ মার্কেটে কিন্তু কখনোই সেলার বা বায়ার বোথ কখনোই তারা প্রাইসটাকে সেট করতে পারে না, দে ওয়ার্ক অ্যাজ এ প্রাইস টেকার ইন দ্যাট মার্কেট। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো এক্সাম্পল হিসেবে আপনারা নিচে লিখে রাখেন, এক্সাম্পল হিসেবে লিখে রাখেন দ্য মার্কেট অফ বেসিক নিডস, যে মার্কেটটা আছে সেটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ মার্কেট। এরপরে আমরা যেটাতে যাব বসুন্ধরা লেখা যাবে? বসুন্ধরা মানে বসুন্ধরা মার্কেট? না না, বসুন্ধরার যে প্রোডাক্ট গুলো দেয়, চাল হ্যাঁ, ডাল চিনি, ওগুলোও এর মধ্যে পড়ে। বসুন্ধরা কি করছে, বসুন্ধরার কম্পিটিশন আছে, ধরেন স্কয়ারের সাথে কম্পিটিশন আছে, তীরের সাথে কম্পিটিশন হ্যাঁ আছে, তাহলে ম্যাম মেঘনা এক্সাম্পলে গ্রুপের। বসুন্ধরা লিখে দিব নাকি? বসুন্ধরা কেন লিখবেন, আপনি প্রোডাক্টের নাম লিখবেন, চাল ডাল আটা এগুলো লিখবেন, তো সেগুলো হচ্ছে কম্পিটিটিভ মার্কেটে পড়ে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যে টপিকটা হবে সেটা হচ্ছে ডিমান্ড। আমি আজকে এটা স্টার্ট করব না, আমার হচ্ছে হচ্ছে না, আমারও একটু মনে হচ্ছে যাতে সিলেবাসটা একটু ইজি রাখি, কারণ আমি শেষ করলে দেখা যাবে এখান থেকে আমি কোশ্চেন করে ফেলবো, সরি। তো এই কারণে যেটা হবে যে আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে স্টার্ট করব। আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব হচ্ছে কি ডিমান্ডের উপরে, দেন আমরা ডিমান্ড কার্ড নিয়ে স্টাডি করব, ল অফ ডিমান্ড এন্ড আদার্স থিং এগুলো নিয়ে স্টাডি করব। আমরা চ্যাপ্টারটা খুবই অল্প একটা পার্ট করলাম, দ্যাট ইজ মার্কেটের উপরে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস টেস্টের সিলেবাস থাকবে, ঠিক আছে? ওকে ম্যাম। না, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি এই যে মনোপলিটা ক্লিয়ার হই নাই। মনোপলিটা হচ্ছে ওয়ান সেলার মার্কেট। ওয়ান সেলার মার্কেট বলতে কি? মানে সাপোজ এক বাক্যে যদি বলতে চান, ওয়ান সেলার মার্কেটে একজন মাত্র সেলার থাকবে, আর কিছুই না। অনেকগুলো বায়ার থাকবে বাট সেলার একজন থাকবে। ম্যাম একটা एग्जांपल দেন। হ্যাঁ বলেন, ওই যে সবুজ কিছু বলতে চাচ্ছেন, আমি কোশ্চেনটার জন্য ওয়েট করছিলাম। সাপোজ কি বলতে চাচ্ছিলেন বলেন।
ম্যাম সাপোজ ধরেন যে সামনে কোরবানি, হুম কোরবানির গরুটা তো একজন কৃষকই আনলো, কিন্তু তার যে গরুটা সেটার জন্য কাস্টমার হিউজ, এরকম কোনো কিছু বুঝাইতে যাচ্ছেন? না, এটা মনোপলি মার্কেটের মধ্যে পড়ে না। কারণ যিনি তাহলে ফার্মার নিয়ে ম্যাম আসলো তার অনেক কম্পিটিটর আছে, সে তো যখন সেল করতে যাবে মার্কেটে যখন নিয়ে আসবে সে ওই একা ফার্মার কি? বাংলাদেশে তো ম্যাম এরকম সব জিনিসই তো, আমি মনে করি যে সবকিছুরই তো ম্যাম আছে, কম্পিটিটর আছে। হ্যাঁ, তো কিন্তু ডিসকোর মনোপলি কি কোনো জিনিসটা কি? কম্পিটিটর আছে? ইলেকট্রিসিটি কিসের ম্যাম? মার্কেটে কোনো কম্পিটিটর আছে? ইলেকট্রিসিটি মার্কেটে আপনি যে ইলেকট্রিসিটি কনজিউম করছেন, ডেসকো থেকেই করেন আর পল্লী বিদ্যুৎ থেকেই করেন, এদের কোনো কম্পিটিটর আছে? যে না ম্যাম, আপনি এটা তো ডেসকো সরকারি থেকে ভাবে। হ্যাঁ, তো সরকারি ভাবে হোক যে বেসরকারি ভাবে হোক, এটা মনোপলি মার্কেট। আচ্ছা, রেলওয়ে সিস্টেম, আপনি বাংলাদেশ রেলওয়েতে উঠতে চাচ্ছেন না, আর কোনো অপশন আছে? জি ম্যাম আছে। আর কোন ট্রেন লাইন আছে বাংলাদেশ বাংলাদেশ প্রাইভেট রেলওয়ে? রেলগাড়ি তো আছে। কোথায় প্রাইভেট রেলগাড়ি আছে? আমাদের রেলমন্ত্রী নিজে তো প্রাইভেট আছে ম্যাম। ইরেলেভেন্ট এক্সাম্পল দিলে তো হবে না, তাই না? মানে আপনি যদি তর্ক করতে চান, তর্কের ক্ষেত্রে অনেক কথা বলা যায়। মনোপলি মার্কেট ইটস ভেরি না ক্লিয়ার না যে ম্যাম, যে তর্ক মার্কেটে না তো আমি ম্যাম, বলতে তর্ক না, আমি মানে যে মার্কেটে বলছি যে ক্লিয়ার হওয়ার মার্কেটে জন্য একজন বললাম। সেলার থাকবে, একজন সেলারের মার্কেট অনেক আছে বাংলাদেশে। বাংলাদেশে আমি অবশ্যই ইলেকট্রিসিটি খাতটাকে বলবো এটা একজন সেলার, এখানে ডেস্কে সেলার, গভর্নমেন্ট হোক আর যাই হোক, হ্যাঁ একজনই তো সেটা seller। ঠিক আছে। বাংলাদেশ রেলওয়ের কথা যদি বলেন, মানে আমি যদি রেল কমিউনিকেশন সিস্টেমটাকে চিন্তা করি, এটা ওয়ান সেলার মার্কেট, সেখানেও একজন মাত্র সেলার আমি দেখতে পাচ্ছি। বা একটা সময় পর্যন্ত আমাদের আকাশপথ, সেটা শুধু বিমান বিমান নামে একটাই মাত্র এয়ারলাইন ছিল, আর কিছু ছিল, তো সেটা একটা এখন অবশ্যই সেটা মনোপলি মার্কেটে বিলং করে না। তারপরে একইভাবে গ্যাস যদি আপনি চিন্তা করেন, আমাদের বাসায় যে বাসা বাড়িতে গ্যাস কানেকশন দেয়, গ্যাস জি ছাড়া ম্যাম। কোনো অপশন নাই। তো দোজ আর আচ্ছা এক্সাম্পল আচ্ছা। অফ মনোপলি মার্কেট। কুরবানির বাজার, সেখানে আপনি হ্যাঁ, হাজার হাজার বুঝতে সেলার পারছি এমনি দেখতে পাচ্ছেন, সেটাকে কেমনে আপনি মনোপলিতে নিয়ে আসেন? সেটা তো পারফেক্ট কম্পিটিশন, তো আমি বললামই। জি ম্যাম, এখন বুঝলাম তারপরেও আর কি ম্যাম, মানে যে তারপরেও কোনো কথা আছে, প্রোডাক্টটাই হোক প্রোডাক্টটা তার ধরে চিন্তা করবেন, প্রোডাক্টটা ধরে চিন্তা করবেন যে এই প্রোডাক্টের পিছে কতজন সেলার আছে এবং কতজন বায়ার আছে। যদি আপনি আমার তো বায়ার নিয়ে এখানে কথা নেই, সেলার। আপনি যে কুরবানির যে পশুর কথা বলছেন, সেটার জন্য শুধু বাংলাদেশে একজন ফার্মার না, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ফার্মার আছে যারা এখানে এটার সাথে সরাসরি সংযুক্ত, তো সেটা কোনোভাবে মনোপলি মার্কেটের মধ্যে হতে পারে না। এছাড়া আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেক ধরনেরই মার্কেট আছে যেগুলো আমরা কভার আপ করে আসি। আপনি ওয়ান বায়ারও মার্কেট আছে, একজন মাত্র বায়ার থাকে কিন্তু অনেক বেশি সেলার থাকে, এরকমও মার্কেট, সেগুলো নিয়ে আমরা স্টাডি করি নাই। আমি জাস্ট একজন সেলার নিয়ে, মানে সেলার নাম্বার থেকে মার্কেট গুলো কত ধরনের হতে পারে সেটা নিয়ে স্টাডি করছি, সেখান থেকে দুটো মার্কেট। না ম্যাম, এই যে এখন বুঝলাম আর কি ম্যাম। আর হচ্ছে কি, এছাড়াও অনেক ধরনের টাইপস আছে, এই জন্য আমি একটা ইমেজে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিশাল 18 ধরনের মার্কেট আমি দেখেছি, যে ইন টোটাল 18 টাইপস এর মার্কেট নিয়ে আপনি স্টাডি করতে পারেন। জি ম্যাম, দেখছি। ঠিক আছে, সো তাহলে এতটুকুর উপরেই আমাদের ক্লাস টেস্ট থাকবে। ভালো মতো প্রিপারেশন নেবেন, ওয়ারিড হওয়ার কিছু নেই, ইটস আ ভেরি ইজি থিং। সো বেস্ট অফ লাক। ওকে ম্যাম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। ওকে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আপনিও আসসালাম। ভালো ম্যাম থাকবেন। আইডিটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে একটু গুগল ক্লাসরুমে কাইন্ডলি ওখানে পোস্ট করবেন, মানে লিখবেন ম্যাম কমেন্টে। আমি কমেন্ট লেখার জন্য স্পেস দিই, তো ওখানে কমেন্ট লিখবেন প্লিজ। ওকে ম্যাম।